এই ফুল সিরিজটাতে আমরা অনেক ধরনের রিয়্যাক্টের জিনিসপাতি নিয়ে জানলাম, শিখলাম, করলাম, বুঝলাম, মাথা খারাপ করলাম, তারপর আরো অনেক কিছু করলাম। সে সকল জিনিসপাতির ভেতরে রিয়্যাক্ট রাউটার একটা, যেটা আসলে রিয়্যাক্টের অংশ না কিন্তু রিয়্যাক্টের সাথেই কাজ করে। আশা করি সেই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এবং আমিও আপনাদেরকে সেটা ভালোভাবে বুঝাইতে পারছি। এবং এরকম আরো কিছু জিনিসপাতি আছে যেগুলো আসলে রিয়্যাক্টের অংশ না কিন্তু রিয়্যাক্টের সাথে কাজ করে। তার ভেতরে একটা জিনিস হচ্ছে অ্যাক্সিওস। রিয়্যাক্টের কোনো বিল্ট ইন রিকোয়েস্ট পাঠানো অথবা রিকোয়েস্ট হ্যান্ডেলিং মেথড নাই এবং এর জন্য বেশিরভাগ সময় থার্ড পার্টি লাইব্রেরিজ এর হেল্প নিতে হয়। বর্তমানে টেনস্ট্যাক নামক আরেকটা লাইব্রেরি আছে যেটা আসলে রিয়্যাক্টের সাথে খুবই ভালোভাবে কাজ করতে পারে, কিন্তু এই ফুল সিরিজে আমি অ্যাক্সিওস ব্যবহার করছি এপিআই ফেচিং এর জন্য, ডাটা ফেচ করার জন্য। এবং আমি আগামী কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে এই অ্যাক্সিওস এর কিছু ইউজফুলনেস নিয়ে কথা বলতে চাই। পরের কয়েকটা ভিডিও আসলে রিয়্যাক্ট বেসড হবে না, রিকোয়েস্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন ধরনের রিকোয়েস্টের টাইপ, সেই সকল জিনিসপাতি নিয়ে কথা হবে। তো এই ভিডিওটা ধরতে গেলে কিছুটা ইন্ট্রোডাক্টরি ভিডিওর মতো, যে আসলে আমি রিকোয়েস্টিং বলতে কি বুঝাইতেছি। এখানে একটা ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং আরেকটা হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ডে চলবে সব খুঁটিনাটি জিনিসপাতি, ডাটা হ্যান্ডেলিং, কোথার ডাটা কোথায় যাবে, কিভাবে স্টোর হবে, সে সকল জিনিসপাতি। এবং ব্যাকএন্ডের সাথে কানেক্টেড থাকে ডাটাবেসটা, এবং ব্যাকএন্ড আসলে ফুললি ডাটাবেস কন্ট্রোল করে এবং ডাটাবেস থেকে ডাটাগুলোকে নিয়ে সেগুলোকে ফ্রন্ট এন্ডের কাছে পাঠায় দেয়। এবং এই সকল ডাটা পাওয়ার জন্য ফ্রন্ট এন্ডকে কি করতে হয়, ফ্রন্ট এন্ডকে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট পাঠাইতে হয় ব্যাক এন্ডের কাছে। ফ্রন্ট এন্ডকে বলতে হয় যে ভাই আমার এই ডাটাটা লাগবে, এই ডাটাটা আমাকে দে। ব্যাক এন্ড ওই রিকোয়েস্টটা প্রসেস করবে, প্রসেস করে ডাটাবেস থেকে ডাটাটাকে নিবে এবং নিয়ে ফ্রন্ট এন্ডে সেটাকে ফেরত দিবে। এই জিনিসটাকে খুব সিম্পলি গেট রিকোয়েস্ট বলা হয়। এবং আরো অনেক ধরনের রিকোয়েস্টিং মেথডই আছে যেগুলো সম্পর্কে আমাদের জানাটা খুবই খুবই জরুরি। যেহেতু রিয়্যাক্ট একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, সেহেতু আমি ডাটাবেস এবং ব্যাকএন্ড নিয়ে অত বেশি আপনাদের সাথে কথা বলতে পারি নাই এবং আমি চাই না সেগুলোতে বেশি ফোকাস করতে। আমি চাই বেশিরভাগ সময় রিয়্যাক্টের দিকেই থাকতে এবং রিয়্যাক্টে আমরা বিভিন্ন জিনিস কিভাবে করব সেগুলো আপনাদেরকে দেখাতে। এবং আমাদের অবশ্যই জানতে হবে এই সকল রিকোয়েস্টগুলো আসলে কি, এগুলো কিভাবে কাজ করে। আমরা যখন ডাটাবেজে কোনো ডাটাকে রাখি, সেই ডাটাটা ম্যানিপুলেট করার কিছু পদ্ধতি আমাদের দরকার। আমরা একটা ডাটাকে রাখবো, সেই ডাটাটাকে স্টোর করা মানে ক্রিয়েট করা, সেটার একটা ওয়ে লাগবে। সেই ডাটাটাকে ডিলিট করে দেওয়া, সেটার একটা ওয়ে লাগবে। কোনো একটা সিঙ্গেল ডাটাকে আপডেট করা অথবা এডিট করা, ওইটার একটা প্রসেস অবশ্যই লাগবে। এবং সাথে সাথে ফ্রন্ট এন্ডে সেই ডাটাটাকে পাঠানোর জন্য একটা প্রসেস দরকার পড়বে। সো ডাটাবেজের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় 4টা অপারেশনকে দেখতে পারি এবং সেই 4টা অপারেশনকে 4 ধরনের রিকোয়েস্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। প্রথমত ব্যাকএন্ড থেকে ডাটা নেওয়া অথবা ডাটাবেস থেকে ডাটা নেওয়াকে গেট রিকোয়েস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। সিম্পলি এটাকে গেট রিকোয়েস্ট বলা হয়। আমরা ফ্রন্ট এন্ড থেকে যখন ব্যাকএন্ডে ডাটা পাঠাবো এবং ডাটাবেজে যখন ওটাকে স্টোর করতে চাইবো, তখন সেটাকে বলা হবে একটা পোস্ট রিকোয়েস্ট। আমরা ফ্রন্ট এন্ডের থেকে কোনো ডাটা নিলাম, যেমন ইউজার ইনপুট অথবা লগ ইন ইনফরমেশন। সেই ইনফরমেশনটা নেওয়ার পর আমি সেটাকে ব্যাকএন্ডে পাঠাবো এবং ব্যাকএন্ডে ডাটাটাকে স্টোর করার জন্য আমাকে এই স্পেসিফিক রিকোয়েস্টটাকে পাঠাইতে হবে। এবং গেট, পোস্ট এগুলা জাস্ট নাম, এগুলা জাস্ট ওই স্পেসিফিক কাজের জন্য একটা টার্মিনোলজি যেটা ব্যবহার করা হয়, এগুলোর পেছনে এক্সট্রা কোনো কারণ নাই। সো গেট রিকোয়েস্ট দ্বারা বোঝানো হয় যে আমি ব্যাকএন্ড থেকে ডাটা চাচ্ছি, পোস্ট রিকোয়েস্ট দ্বারা বোঝানো হয় যে আমি ব্যাকএন্ডে ডাটা পাঠাচ্ছি। অ্যান্ড তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ডাটাকে এডিট করা অথবা আপডেট করা। সেটাকে আমরা আপডেটও বলতে পারি অথবা আমি এটাকে পুটও লিখতে পারি। এই দুইটা দ্বারাই সেই রিকোয়েস্টটাকে আসলে রিপ্রেজেন্ট করা হয়। সো আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডের কোনো একটা ডাটাকে এডিট অথবা আপডেট করতে চাইতেছি, তখন আমরা আমাদের নতুন ডাটাটাকে পাঠাবো উইথ দিস রিকোয়েস্ট পুট। জাস্ট আমাদের রিকোয়েস্টের একটা আইডির মতো দিয়ে দিতে হবে যেখানে লেখা থাকবে পুট। আমরা কোনো একটাকে এডিট করতে চাই, এতে ব্যাকএন্ড বুঝবে যে এটা একটা এডিট করার জন্য রিকোয়েস্ট এবং এটা ডাটাবেসকে রেডি করবে যেন ওই
সিঙ্গেল ডাটাটাকে খুঁজে বের করা হয় এবং সেটাকে যেন এডিট করা হয়। অ্যান্ড ফাইনালি যেই রিকোয়েস্ট আছে সেটার নাম হচ্ছে ডিলিট রিকোয়েস্ট অথবা রিমুভ রিকোয়েস্ট, যে কোনো একটা আপনারা বলতে পারেন। বেশিরভাগ সময় ডিলিট রিকোয়েস্ট এটাকে বলা হয়। ডিলিট হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল ডাটাকে ডিলিট করার জন্য। এই ক্ষেত্রে আমার জাস্ট ডাটা আইডিটাকে পাঠাইতে হবে এবং বলে দিতে হবে যে ভাই আমি ডিলিট করতে চাই, এবং অটোমেটিক্যালি ব্যাকএন্ড সেটাকে হ্যান্ডেল করবে। এবং এই সকল জিনিসপাতিগুলোই আমরা ভানিলা জাভাস্ক্রিপ্টের ফেচ এপিআই এর মাধ্যমে করতে পারি। আমি এই ফুল সিরিজে ফেচকে ইগনোর করে গেছি, কারণ সেটা করতে গেলে আমার প্রচন্ড পরিমাণে মেজাজ খারাপ লাগে এবং ওইটার ভেতরে অনেক কিছু হইতে থাকে যেটা আমার পছন্দ না। কিন্তু অ্যাক্সিওস লাইব্রেরিটা এই সকল রিকোয়েস্টিং মেথডগুলোকে খুবই সিম্পল করে দেয়। জাস্ট এক লাইনের ভেতরে আমরা এই সকল জিনিসপাতিগুলোকে করতে পারি। এবং অ্যাক্সিওস আমাদেরকে আরও বেশি ফাংশনালিটি দেয়, যেগুলোর মধ্যে একটা হচ্ছে কাস্টম ইনস্ট্যান্সকে তৈরি করা। এই সকল জিনিসপাতি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। এগুলার ইউজ কেস আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী প্রজেক্টটা যেহেতু ফুললি এপিআই বেসড হইতে যাইতেছে, আমি এর পরের প্রজেক্টটা যেটা শুরু করব সেটা একটা এপিআই প্রজেক্ট হইতে যাইতেছে। সো এই ক্ষেত্রে আমার মনে হইতেছিল যে অ্যাক্সিওস নিয়ে আপনাদের সাথে কথা বলে নেওয়া উচিত। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে আসলে একটা ওয়েবসাইট কাজ করে। ওয়েবসাইট কাজ করে খুবই সিম্পলি। একটা ফ্রন্ট এন্ড থাকবে, একটা ব্যাক এন্ড থাকবে। ফ্রন্ট এন্ডের বিভিন্ন রিকোয়েস্টের মাধ্যমে আমরা ব্যাক এন্ডের সাথে কমিউনিকেট করব। গেট রিকোয়েস্টের মিনিং হচ্ছে ডাটা নেওয়া, পোস্টের মিনিং হচ্ছে ডাটা দেওয়া, পুটের মিনিং হচ্ছে ডাটা আপডেট করা, ডিলিট হচ্ছে ডাটা ডিলিট করা। শেষ। এই চারটা কাজই আসলে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের ভেতরে হয়ে থাকে। এছাড়া এক্সট্রা তেমন কাজ আসলে হয় না ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মাঝখানে। ফ্রন্ট এন্ড হচ্ছে চাকচমক্য করার জন্য, আর ব্যাক এন্ড হচ্ছে সবকিছুকে খুঁটিনাটি জিনিসপাতি জয়া খিচুড়ি যা আছে সবকিছু করার জন্য, সবচেয়ে বেশি টেকনিক্যাল জিনিসপাতি করার জন্য। যাই হোক, অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার আই ক্যান নট ওয়েট টু স্টার্ট দ্য জ্যাঙ্গো সিরিজ। অ্যাকচুয়ালি আমি ওয়েট করতে পারতেছি না, এবং সাথে সাথে আরো অনেক ধরনের কাজ শুরু হয়ে যেতেছে আমার লাইফে। এই জ্যাঙ্গো রিলেটেড ওইটা নিয়েও টেনশন নিতেছে, ওর লেগাও শেখা লাগবে। যাই হোক, আমি আর বেশি পেঁচাল না পারি, আপনাদেরকে জাস্ট একটা সিম্পল ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কি কি জিনিসপাতি আমরা করতে পারি এবং কি কি জিনিসপাতি আমরা পরবর্তী ভিডিওগুলোতে শিখতে চাইতেছি। তো আসেন ভাই, অ্যাক্সিওস এর ব্যবহার বিধি সম্পর্কে জানি। আমি এখানে অ্যাক্সিওস ব্যবহার করার জন্য, যেহেতু আমাদের একটা ব্যাকএন্ড দরকার, সেহেতু আমি কোনো ব্যাকএন্ডকে তৈরি করি নাই। অ্যান্ড এই ক্ষেত্রে আমি একটা ছোটখাটো ডামি এপিআই এন্ড পয়েন্টকে ব্যবহার করতে চাইতেছি, যেটা জেসন প্লেস হোল্ডার নামক একটা ওয়েবসাইট থেকে ফ্রিতে দেওয়া হয়। এবং এই ওয়েবসাইটে আপনি এই গেট, পোস্ট, পুট এবং ডিলিট রিকোয়েস্টগুলা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু প্র্যাকটিস করতে পারেন, এবং সেটা দেখানোর জন্যই আমি এই এপিআই এন্ড পয়েন্টগুলোকে এখানে ব্যবহার করব। ওদের কাছে বিভিন্ন ধরনের এপিআই এন্ড পয়েন্ট আছে, আপনারাও চাইলে সেগুলোকে ব্যবহার করে প্র্যাকটিস করতে পারেন। এবং এগুলো একেবারে ফুললি আপনাকে একটা ডাটাবেস দিবে না, এগুলো জাস্ট কিছু এপিআই এন্ড পয়েন্টস যেগুলো আপনি ব্যবহার করতে পারেন প্র্যাকটিসের খাতিরে। সো এই ক্ষেত্রে আমি একটা খুবই ক্লিন প্রজেক্টকে নিয়ে নিছি, একেবারে নতুন একটা প্রজেক্ট তৈরি করে ক্লিন একটা প্রজেক্ট নিয়ে নিছি, এবং এখানে আমি অ্যাক্সিওসকে ইনস্টল করে নিছি। আপনারাও খুব সুন্দরভাবে npm install axios টাইপ করলেই ইনস্টলেশনটা করে নিতে পারেন অ্যাক্সিওসের। অ্যান্ড অ্যাক্সিওসটা ইনস্টল হয়ে গেলে এখন আমি সোর্সের ভেতরে নতুন একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দিব আমি গেট এক্সাম্পল। আমি গেট রিকোয়েস্ট অ্যাক্সিওস দিয়ে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা সম্পর্কে আপনাদেরকে বলছি। আমার এখানে নতুন ফোল্ডার তৈরি করার দরকার নাই, আমি একটা কম্পোনেন্টই তৈরি করে নিতে পারি। সো নিউ একটা কম্পোনেন্টকে তৈরি করব, যেটার নাম দেব আমি গেট রিকোয়েস্ট ডট JSX RAFCE, এবং আমার এখানে টেমপ্লেটটা তৈরি হয়ে গেল। এটার ভেতরে জাস্ট আমি আপাতত লিখতে পারি গেট রিকোয়েস্ট। অ্যান্ড কাজ শেষ। app.jsx এর সাথে এটাকে একটু কানেক্ট করে দিব h1 ট্যাগের নিচে। আমি এখানে আমাদের গেট রিকোয়েস্ট কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিতে পারি। অ্যান্ড আমি যদি একটু ওয়েট করি তাহলে স্ক্রিনে গেট রিকোয়েস্ট লেখাটাকে দেখতে পারবো। এবং গেট রিকোয়েস্ট করার জন্য আমরা জানি যে খুব সুন্দরভাবে আমাদের ইউজ ইফেক্ট হুককে ব্যবহার করতে হবে, এবং আমাদের একটা ফাংশন লাগবে যেটা অ্যাক্সিওস এর মাধ্যমে আমাদের একটা ইউআরএল এ রিকোয়েস্ট পাঠাবে, এবং সেই রিকোয়েস্টটা আমরা ফেরত পাবো এবং আমরা সেটাকে ব্যবহার করতে পারি। তো এই জন্য আমি গেট রিকোয়েস্ট কম্পোনেন্টের ভেতরে চলে আসব, এবং এখানে খুব সুন্দরভাবে আমি ইউজ স্টেট হুক এবং ইউজ ইফেক্ট হুকে ব্যবহার করে আমাদের এপিআই এন্ড পয়েন্ট থেকে ডাটাটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এপিআই এন্ড পয়েন্টের জন্য একটা ভ্যারিয়েবলকে আমি আপাতত নিয়ে নিতে চাই। সো এখানে আমি কনস্ট ইউআরএল নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব, এবং এপিআই এন্ড পয়েন্টটা হবে jasonplaceholder.typecode.com/posts, এবং এখান থেকে আমি কিছু ডামি পোস্টকে নিয়ে আসতে পারি, যেটা ওই জেসন প্লেসহোল্ডার ওয়েবসাইট থেকে আমাকে দেওয়া হয় ফ্রিতে। দিস ভিডিও ইজ নট
স্পন্সর্ড বাই দ্য ওয়ে। যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বাই দ্য ওয়ে, তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চ্যানেল সেখানেও জয়েন হইতে পারেন। ওই জায়গায় আমি কিছুই করি না, বেশিরভাগ সময় বইয়ে থাকি। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে টেক বিষয়ে, তাহলে আমি ওখানে বেশিরভাগ সময় অ্যাভেলেবল আছি। তো জয়েন করতে চাইলে করতে পারেন। বয়েস প্লিজ করেন ভাই, প্লিজ করেন, আই এম সো লোনলি। যাই হোক, আমি আমাদের এই ছোটখাটো গেট রিকোয়েস্ট করার জন্য খুব সুন্দরভাবে 3টা স্টেটকে নিয়ে নিতে পারি। একটা হবে আমাদের ডাটাকে স্টোর করার জন্য, একটা হবে এরর হ্যান্ডেলিং এর জন্য, এবং আরেকটা হবে লোডিং স্টেটটাকে রাখার জন্য। সো এই ক্ষেত্রে আমি নতুন একটা স্টেট ভ্যারিয়েবলকে তৈরি করে নিব। কনস্ট ডাটা কমা সেট ডাটা ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট হুকটা, এবং এটার ভেতরে আমি একটা এমটি অ্যারেকে দিয়ে দিতে চাই, কারণ শুরুতে আমাদের ডাটাটা পুরোপুরি এমটি থাকবে। সাথে সাথে আমি একটা লোডিং স্টেটকে নিয়ে নিব। লোডিং কমা সেট লোডিং ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট হুকটা, এবং এটার ভেতরে শুরুতে আমি লোডিং স্টেটটাকে ট্রু রাখতে চাই, কারণ আমাদের অ্যাপটা যখন শুরু হবে তখনই আমরা ডাটাটাকে ফেচ করব। সো এই কারণে আমি এখানে ট্রুকে রেখে দিলাম, এবং সাথে সাথে আমি এরর নামক একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নেব। সো এরর কমা সেট এরর, আমি 2টা ব্র্যাকেট দিয়ে ফেলছি। এরর কমা সেট এরর ইজ ইকুয়ালস টু অ্যাগেন ইউজ স্টেট হুক, বানানে ভুল করতেছি, ইউজ স্টেট হুক, এবং এটার ভেতরে এরর শুরুতে আমি ফলসে রেখে দিব, কারণ শুরুতেই আমরা এররটাকে পাবো না। যদি এরর পাই তাহলে আমরা এটাকে ট্রু করে দিতে পারি, আর যদি এরর না থাকে তাহলে আমরা এটাকে ফলসেই রাখতে পারি। অ্যান্ড এখন আমরা এপিআই থেকে ডাটা ফেচ করব। সো ডাটা ফেচিং এর জন্য আমি খুব সুন্দরভাবে এখানে নতুন একটা ফাংশনকে তৈরি করে নিব। কনস্ট ফেচ ডাটা ইজ ইকুয়ালস টু, এটা একটা এসিঙ্ক ফাংশন হবে, কারণ আমরা সিঙ্ক্রোনাসলি কাজটা করতে পারি না। একটা অ্যারো ফাংশনকে দিয়ে দিব, এবং এটার ভেতরে এখন আমরা আমাদের লজিকটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। সো সবার প্রথম কাজটা হবে একটা ট্রাই ক্যাচ ব্লককে নিয়ে নেওয়া। সো ট্রাই ক্যাচ, এবং ব্র্যাকেটের ভেতরে এররটা আমি পাবো, এবং ফাইনালি নামক আরেকটা ব্লককে আমি এখানে নিয়ে নিব। আপনারা চাইলে অন্য ধরনের মেথডেও যাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটাকেই পছন্দ করি। এবং ট্রাই ব্লকের ভেতরে আমি রিকোয়েস্ট পাঠাবো, ক্যাচ ব্লকের ভেতরে যদি এরর থাকে সেগুলোকে পাবো, এবং সকল কাজ শেষে আমরা আমাদের লোডিং স্টেটটাকে ফলস করে দিতে পারি, কারণ আমাদের লোডিং এর কাজ শেষ। হয় আমরা এরর পাবো, না হলে আমরা সাকসেসফুলি সব ডাটাকে ফেরত পাবো। সো এই ক্ষেত্রে আমি ট্রাই ব্লকের ভেতরে অ্যাক্সিওস এর মাধ্যমে গেট রিকোয়েস্ট পাঠাবো। আমি গত ভিডিওতে এটা নিয়ে কথা বলছিলাম যে কোন রিকোয়েস্টটার কাজটা কি, কোন রিকোয়েস্টটা আসলে কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে ব্যাকএন্ডের কাছে। কোনো ডাটা ফেচিং এর জন্য আমরা গেট রিকোয়েস্টটাকে পাঠাবো, এবং ব্যাকএন্ডকে আমরা বলবো যে ভাই আমার ডাটা লাগবে, এবং ব্যাকএন্ডের ওই এপিআইটা সেটাকে প্রসেস করবে এবং আমাদেরকে ডাটাটাকে ফেরত দেবে। আর যদি প্রসেস ঠিকঠাক মতো না যায় তাহলে আমরা এররকে পাবো। এক্স্যাক্টলি সেম কাজটাই আমাদের এই ডামি এপিআই এন্ড পয়েন্টটা করবে। সো আমি এখানে অ্যাক্সিওস ডট গেট মেথডটাকে ব্যবহার করতে পারি, এবং অ্যাক্সিওস লেখার সাথে সাথে সেটা উপরে ইম্পোর্টও হয়ে গেছে। আপনাদের অবশ্যই অ্যাক্সিওসকে ইম্পোর্ট করে নিতে হবে ব্যবহারের জন্য। অ্যান্ড গেটের ভেতরে আমি সিম্পলি আমাদের ইউআরএলটাকে দিয়ে দিতে পারি, এবং এটা অটোমেটিক্যালি আমাদের ইউআরএলে একটা গেট রিকোয়েস্ট পাঠিয়ে দিবে, এবং গেট রিকোয়েস্ট পাঠানোর পর আমি একটা প্রমিসকে রিটার্ন পাবো। সো আমি আমাদের এই ডাটাটাকে ফেরত পাওয়ার জন্য ওয়েট করব, এই কারণে আমি অ্যাওয়েট কিওয়ার্ডটা এর সামনে বসায় দিলাম। অ্যান্ড আমি রেসপন্স প্রমিসটাকে একটা ভ্যারিয়েবলে স্টোর করে নিতে পারি। সো কনস্ট রেসপন্স ইজ ইকুয়ালস টু অ্যাওয়েট কিওয়ার্ড, তারপর অ্যাক্সিওস ডট গেট, তার ভেতর আমি ইউআরএলটাকে দিয়ে দিব, এবং এটা অটোমেটিক্যালি আমাদের এপিআই এ গেট রিকোয়েস্টটা পাঠাবে, এবং এটা আমাদেরকে একটা প্রমিসকে রিটার্ন করবে। এবং ডাটা যদি ঠিকভাবে ফেরত আসে তাহলে আমি রেসপন্স থেকে আমাদের ডাটাটাকে ডাইরেক্টলি নিয়ে নিতে পারি। সো সেট ডাটা ফাংশনটাকে ব্যবহার করব, এবং এটার ভেতরে আমি রেসপন্স ডট ডাটা অ্যাট্রিবিউটটাকে দিয়ে দিতে পারি, এবং যদি রেসপন্সে কোনো ডাটা ফেরত আমি পাই তাহলে অটোমেটিক্যালি সেট ডাটার মাধ্যমে আমাদের ডাটা স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যাবে। এই সকল জিনিসপাতি নিয়ে আমি আগে কথা বলছি, এবং এই জিনিসটা আমি জাস্ট একটু দ্রুত যেতেছি, কারণ আমার মনে হয় আপনারা যদি এই সিরিজটা ফলো করে থাকেন
থাকেন তাহলে আপনারা অলরেডি গেট রিকোয়েস্ট কিভাবে পাঠাইতে হয় সেটা সম্পর্কে জানেন, জাস্ট একটু মেমোরি রিফ্রেশ করার জন্য। এন্ড যদি আমি কোনো এরর পাই তাহলে আমি খুব সুন্দরভাবে সেট এরর ফাংশনটাকে ব্যবহার করতে পারি, সেট এরর ফাংশনটা, এবং এটার ভেতরে আমি ট্রু দিয়ে দিব কারণ এটা এররকে পাইছি। এন্ড ফাইনালিতে আমি সেট লোডিংটাকে ফলস করে দিতে পারি কারণ আমাদের লোডিং এর কাজ শেষ। আমি এরর পাই অথবা ডাটা পাই তাতে কোনো সমস্যা নেই। এন্ড আমি এখন একটা ইউজ স্টেটকে হুককে নিয়ে নিব এবং এই হুকের ভেতরে একটা সাইড ইফেক্ট যাবে এবং এই সাইড ইফেক্টের ভেতরে আমি খুব সিম্পলি ফেচ ডাটা ফাংশনটাকে কল করে দিতে পারি। এন্ড আমি ইউজ স্টেটের জন্য একটা ডিপেন্ডেন্সি অ্যারে দিতে ভুলে গেছি, ডিপেন্ডেন্সি অ্যারেটা দিয়ে দিলাম এবং আমাদের এই কম্পোনেন্টটা যখন মাউন্ট হবে ঠিক তখনই ফেচ ডাটা ফাংশনটা অ্যাক্টিভেট হবে এবং এটা অ্যাক্সিওস এর মাধ্যমে একটা গেট রিকোয়েস্ট পাঠাবে কোথায়, আমাদের ইউআরএল লিংকে, এবং সেই ইউআরএল থেকে আমরা একটা প্রমিসকে পাবো এবং প্রমিসটা যদি রিজলভ হয়ে যায় তাহলে আমরা সেখান থেকে একটা ডাটা অ্যাট্রিবিউটকে পাবো যেখানে আমাদের রেসপন্সের সকল ডাটা স্টোরড হয়ে থাকবে। এন্ড আমি যদি আমাদের এই এপিআই এন্ড পয়েন্ট একটু আসি তাহলে আমরা এরকম ডাটা দেখতে পারবো যেটার ভেতরে ইউজার আইডি, টাইটেল এবং বডি থাকবে, সবকিছু এখানে আওলা ঝাওলা, জাস্ট এ ডামি এপিআই। সো এটা নিয়ে অত বেশি প্যারা আপনাদের নেওয়ার কোনো দরকার নেই, এটা জাস্ট আমাদের প্র্যাকটিসের জন্য। আপনারা নিজেরাও এই জেসন প্লেস হোল্ডার ওয়েবসাইটে আসতে পারেন এবং এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন। সো আমি এখন ছোটখাটো এই ডাটাগুলো রেন্ডারিং এর ব্যবস্থা করে ফেলবো। সো সবার প্রথমেই আমি এখানে একটু চেকিং করব লোডিং স্টেট কি ট্রু কিনা। সো লোডিং স্টেট যদি ট্রু হয় তাহলে আমি রিটার্ন করে দিতে পারি একটা H3 ট্যাগকে যেটার ভেতরে লেখা থাকবে লোডিং এন্ড বানান আমি সবসময় ভুল করি কেন, আমি ডি বড় হাতের দিছি, ওয়াও। এন্ড যদি কখনো আমি এরর পাই, সো এখানে এররটাকেও চেক করতে হবে। সো ইফ এরর যদি হয় তাহলে আমি রিটার্ন করে দিব খুব সুন্দরভাবে H2 ট্যাগের ভেতরে এরর। এন্ড আমি মেইন রিটার্নের ভেতরে এখন আমাদের এই ডাটাটাকে রেন্ডার করে দিতে পারি। তো এই ক্ষেত্রে খুব সুন্দরভাবে আমি এখানে একটা আনঅর্ডার লিস্টকে নিয়ে নিব এবং এই আনঅর্ডার লিস্টের ভেতরে আমাদের ডাটার ভেতর দিয়ে একটা ম্যাপ মেথডকে চালাবো এবং এটার ভেতরে আমি খুব সিম্পলি একটা অ্যারো ফাংশনকে দিয়ে দিতে পারি, যে অ্যারো ফাংশনটা আমাদেরকে প্রত্যেকটা পোস্ট এবং তাদের ইন্ডেক্সকে দিয়ে দিবে। এন্ড আমি এটার ভেতরে রিটার্ন করে দিতে পারি প্রত্যেকটা লিস্ট আইটেমকে। লিস্ট আইটেমের জন্য একটা কি প্রপার্টিকে দিতে হবে, সো কি প্রপের ভেতরে আমি ইন্ডেক্সটাকে পাঠিয়ে দিতে পারি, অথবা আমাদের প্রত্যেকটা ডাটার জন্য যেহেতু আমি এখানে আরেকবার এপিআই লিঙ্কটাকে ওপেন করি, কি পাইতেছি, একটা আইডিকে পাইতেছি, সেহেতু আমি আইডিটাকে কি প্রপার্টিতে সেট করে দিতে পারি, তাই না? সো আমি এখানে পোস্ট ডট আইডিটাকে দিয়ে দিতে পারি। এন্ড আমাদের অ্যাপে ফেরত আসলাম, দেখতে পারতেছি এখানে অনেকগুলো ডট চলে আসছে, তার মানে আমাদের ডাটাটা ঠিকভাবে ফেচ হয়েছে এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য আমি একটা করে ডটকে দেখতে পারতেছি, তার মানে ডাটা ফেচ হয়েছে এবং এটার ভেতরে আমি সিম্পলি আমাদের ডাটাটাকে রেন্ডার করতে পারি। সো এই লিস্ট আইটেমের ভেতরে আমি একটা H4 ট্যাগকে নিয়ে নিব, এই H4 ট্যাগের ভেতরে রেন্ডার করব আমি পোস্ট ডট টাইটেলটাকে, এবং টাইটেল বানান ভুল করছি, এবং এটার নিচে আমি একটা পি ট্যাগের ভেতরে আমাদের পোস্টটাকে দিয়ে দিতে পারি। সো পোস্ট ডট বডিটাকে আমি এখানে রেন্ডার করে দিলাম এবং একটু যদি ওয়েট করি তাহলে দেখবো খুব সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা পোস্ট এপিআই থেকে ফেচ হয়ে গেছে। এখন এখানে যদি কোনো এরর হইতো তাহলে কি হইতো, খুব সিম্পলি আমি এখানে আমাদের এপিআই থেকে কোনো একটা লিঙ্কে একটু চেঞ্জ করে দিই, জাস্ট আমাদের লিঙ্কের একটা জিনিস চেঞ্জ করে দিলাম এবং একটু রিলোড করলে দেখবো যে লোডিং স্টেট কিছুক্ষণ থাকার পর এখানে এরর শো করতেছে। আমি আরেকবার রিলোড করি, দেখতে পারতেছি যে লোডিং স্টেটটা কিছুক্ষণ থাকার পর এরর লেখাটাকে অটোমেটিক্যালি শো করতেছে। তো এই সকল জিনিসগুলো সম্পর্কে আমি আগে কথাবার্তা বলছি এবং আশা করি আপনারা কিভাবে আমরা এপিআই থেকে গেট রিকোয়েস্টের মাধ্যমে ডাটাকে ফেচ করতে পারি অ্যাক্সিওস এর সহায়তা নিয়ে সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। এন্ড এই তো, এছাড়া তেমন কিছু নাই। পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রেও অলমোস্ট সেম টু সেম হবে, পোস্ট এবং পুট অলমোস্ট আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে, একেবারে সেম টু সেম হবে। যাই হোক, পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রেও আমরা অলমোস্ট সেম কাজটাই করব, কিন্তু সেটার ক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে ডাটা পাঠাবো। সো সেটার জন্য আলাদা একটু সেট আপ হইতে পারে, কিন্তু মেইন স্ট্রাকচারটা সেম টু সেম থাকবে। এবং আমি যদি এখানে ফেচ এপিআই কে ব্যবহার করতাম, ভ্যানিলা জেএস এর বিল্ট ইন ডাটা ফেচিং এর মেথডকে যদি ব্যবহার করতাম, তাহলে এখানে অনেক বেশি আমার কোড লিখতে হতো এবং অনেক জিনিসপাতি হুদাই লিখতে হতো এখানে, কিন্তু অ্যাক্সিওস এই সকল কাজগুলোকে খুব ইজি করে দেয় আমাদের জন্য এবং আমরা এগুলাকে খুব দ্রুত ব্যবহার করতে পারি ডাটা ফেচিং করার জন্য। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। পরের ভিডিওতে আমি পোস্ট এবং
পুট রিকোয়েস্ট মেথড নিয়ে কথা বলবো। গত ভিডিওতে আমি আপনাদেরকে আরেকবার কিভাবে Axios এর মাধ্যমে গেট রিকোয়েস্ট পাঠাইতে হয় এবং ডাটা ফেচ করতে হয় সেটা দেখাইছিলাম, এবং এই ভিডিওতে আমি পোস্ট এবং পুট রিকোয়েস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এবং এই কারণে আমি খুব সুন্দর একটা এখানে ফর্মকে তৈরি করে নিছি, যেখানে আমি টাইটেল এবং বডি নামক দুটো ইনপুট ফিল্ডকে নিয়ে নিছি এবং একটা সাবমিট বাটনকে এখানে নিয়ে নিছি, এবং বাকি সকল কিছু এখানে কন্ট্রোলড ওয়েতে আমরা হ্যান্ডেল করতেছি। এই কারণে আমি টাইটেল এবং বডির জন্য আলাদা আলাদা দুইটা ইউজ স্টেট হুককে নিয়ে নিছি, এবং আমি এগুলোকে আমাদের ইনপুট ফিল্ডের সাথে কানেক্ট করে দিছি অন চেঞ্জ প্রপার্টি এবং ভ্যালু প্রপার্টির মাধ্যমে। ভ্যালু প্রপার্টির ভেতরে আমি টাইটেলটাকে দিছি এবং আমাদের বডির জন্য আমি টেক্সট এরিয়া ট্যাগটাকে ব্যবহার করছি। এটাও একটা ইনপুট ফিল্ডই, যেটার ভেতরে কোনো লিমিট নাই, সেম টু সেম টেক্সট ইনপুট ফিল্ডের মতোই, জাস্ট এটার ভেতরে কোনো লিমিট নেই, আপনি কতটুকু জিনিসপাতি দিতে পারবেন এটাই। এবং এটার ভেতরেও ভ্যালু অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, সাথে সাথে অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে এখানে অ্যাড করা যায়। আমি এই দুইটা অ্যাট্রিবিউটকে এখানে অ্যাড করে দিছি এবং আমরা কন্ট্রোল ওয়েতে ইনপুটটাকে হ্যান্ডেল করতেছি। এবং এই ক্ষেত্রে আমি আমাদের ডামি এপিআই এ কিছু ডাটাকে পাঠাইতে চাই, এবং ডাটা পাঠানোর জন্য আমরা সবসময় পোস্ট রিকোয়েস্টকে ব্যবহার করব। এবং এইটার জন্য আমি ইউজার থেকে ইনপুট নিতেছি টাইটেল এবং বডিটা। এবং আমি যদি আমাদের এপিআই স্ট্রাকচারে আসি একটু, তাহলে দেখতে পারবো যে এখানে প্রত্যেকটা পোস্ট একটা অবজেক্ট আকারে আছে, এবং প্রত্যেকটা পোস্টের জন্য আমি একটা ইউজার আইডি, একটা জেনারেল আইডি, একটা টাইটেল এবং বডিকে দেখতে পারতেছি। তার মানে যখন আমি ডাটাটাকে পাঠাবো, আমাদের ডাটাটা ঠিক এভাবে ফরম্যাটেড ওয়েতে থাকতে হবে, এবং বাকি সব কিছু ধরতে গেলে গেট রিকোয়েস্টের মতোই আমরা হ্যান্ডেল করতে পারি। সো আমি যখন বাটনে ক্লিক করব, আমি টাইটেলটাকে নিব, বডিটাকে নিব, এই দুইটার জন্য আলাদা আলাদা আইডিকে সেট করে দিব, এবং তারপর Axios এর মাধ্যমে আমরা যে কোনো এপিআই লিঙ্কে ওই ডাটাটাকে পাঠিয়ে দিতে পারি। বাকি কাজটুকু হবে ব্যাকএন্ডের জন্য হ্যান্ডেল করা, আর কিছু না। এবং ব্যাকএন্ড এটা অটোমেটিক্যালি হ্যান্ডেল করবে, যেহেতু আমি একটা ডামি এপিআই কে ব্যবহার করতেছি, সেহেতু আমার ব্যাকএন্ড নিয়ে এখানে চিন্তা করার কোনো দরকার নাই ভাই। সো এই ক্ষেত্রে আমি হ্যান্ডেল সাবমিট নামক একটা ফাংশনকে নিয়ে নিছি, যেটা বাটন ক্লিকের সাথে সাথে অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং এটার ভেতরে জাস্ট প্রিভেন্ট ডিফল্ট ফাংশনটাকে কল করে দিছি, যেন আমাদের পেজটা বিনা কারণে রিলোড না হয়। এবং এক্স্যাক্টলি সেম টু সেম প্রসেসের মধ্যে দিয়ে যাব। সবার প্রথমে আমি এখানে একটা ট্রাই ব্লককে নিয়ে নিব, তারপর একটা ক্যাচ ব্লককে নিয়ে নিব, এটার ভেতরে আমি এররটাকে পাবো, সো এরর প্যারামিটারটা দিয়ে দিলাম, এন্ড এটার পর আমি ফাইনালি ব্লকটাকে এখানে নিয়ে নিতে পারি, এবং ট্রাইয়ের ভেতরে আমরা ডাটাটাকে পাঠাবো। তো আমরা কি কি জিনিসপাতি পাইতে পারি? অবশ্যই আমাদের একটা লোডিং স্টেট দরকার পড়বে, তারপর আমাদের একটা এরর স্টেটের দরকার পড়বে, এবং আরেকটা ডাটা স্টেটের দরকার পড়বে। আমরা যে ডাটাটাকে পাঠাইতেছি সেই ডাটাটা আসলে ঠিকভাবে গেছে কিনা সেটা দেখার জন্য আমি একটা স্টেটকে নিয়ে নিতে পারি, যেটা হবে ডাটা স্টেট। অলরাইট, সো এই ক্ষেত্রে আমি এখানে সেম ওয়েতে এরর স্টেটটাকে নিয়ে নিব, এরর সেট এরর ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট হুক, এবং এটার ভেতরে শুরুতে এটা ফলসে সেট করা থাকবে। তারপর কনস্ট লোডিং কমা সেট লোডিং ইজ ইকুয়ালস টু হবে ইউজ স্টেট হুক, এবং এটা শুরুতে ট্রুতে থাকবে, এবং আমি উপরে ফলসটাকে ইউজ স্টেট হুকের বাইরে লিখছি, সো এটাকে ভেতরে দিয়ে দেওয়া উচিত, এন্ড এখানে আমি ফলস লিখে দিলাম। এন্ড দেন আমি এখানে রেসপন্স ডাটা নামে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিতে পারি, অথবা জাস্ট সিম্পলি রেজ নামে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিলাম, এবং কমা দিয়ে এখানে সেট রেজ নামক একটা ফাংশনকে নিয়ে নিব। ইউজ স্টেট হুক শুরুতে এটা নালে সেট করা থাকবে, কারণ আমাদের কোনো রেসপন্স আপাতত নাই। এন্ড আমি এখন ট্রাই ব্লকের ভেতরে আমাদের ইউআরএলটাকে ব্যবহার করে ডাটাগুলোকে পাঠাইতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখানে কনস্ট ইউআরএল নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটা আমাদের এপিআই লিঙ্কটাকে স্টোর করে রাখবে। আমি গেট রিকোয়েস্ট কম্পোনেন্ট থেকে এপিআই লিঙ্কটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, এবং পেস্ট করে দেওয়ার পর আমরা এখন এটাকে ব্যবহার করতে পারি। এখানে বানান আমি একটু উল্টাপাল্টা করছিলাম গত ভিডিওতে, সো অবশ্যই সেই ভিডিওটা দেখতে হবে আপনাদের, যে কি করছিলাম আমি, কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাইছি কি আসলে আমার মনে পড়তেছে না। যাই হোক, দেখেন ভাই প্লিজ। এন্ড নাও আমরা সেম ওয়েতে Axios কে ব্যবহার করতে পারি। সো Axios
ডট এখানে আমি পোস্ট ফাংশনটাকে ব্যবহার করব। সো অ্যাক্সিওস আমাদেরকে পোস্ট নামক একটা ফাংশনকে দেয়, যেটার মাধ্যমে আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাইতে পারি, এবং এটা এক্স্যাক্টলি গেট রিকোয়েস্টের মতোই কাজ করবে। আমরা ইউআরএলটাকে পাঠিয়ে দিব এবং ইউআরএল এর সাথে আমাদেরকে পাঠাইতে হবে আমরা যে ডাটাটাকে আমাদের ব্যাকএন্ডে স্টোর করতে চাই সে ডাটাটাকেও। সো এই ক্ষেত্রে আমাদেরকে পাঠাইতে হবে একটা অবজেক্টকে, যেটার ভেতরে আমি ইউজার আইডিকে রাখবো, আইডিকে রাখবো, টাইটেলকে রাখবো এবং বডিকে রাখবো। এবং এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে দেওয়া উচিত যে আমি এখানে জানি না আমাদের আইডিটা কত হবে। আইডি সবসময় ইউনিক হইতে হয়। সো এই ক্ষেত্রে আমি বলতে পারতেছি না আইডি কত হবে, এবং এটার জন্য জেসন প্লেস হোল্ডারের ব্যাকএন্ড থেকে অটোমেটিক্যালি আইডি অ্যাসাইন করা হবে। এবং অ্যাকচুয়ালি কি হবে জিনিসটা সেটা নিয়েও আপনাদের সাথে কথা বলা উচিত। জেসন প্লেস হোল্ডারে আপনি যখন কোনো একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবেন এই এপিআই লিঙ্কে, তখন সেটা আসলে ফুললি ওই ডাটাটাকে ওদের এপিআই অ্যাড করবে না। এটা জাস্ট একটা সিমুলেশনের মতো তৈরি করবে, এবং যদি ডাটাটা ঠিকভাবে যায় তাহলে সে আপনাকে একটা সাকসেস রিপোর্ট দিবে, আর যদি না যায় তাহলে আপনি একটা এররকে রিটার্ন পাবেন। তো এই ক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের চেঞ্জেসকে দেখতে পারবো না। কিন্তু অ্যাক্সিওসের দিক থেকে একটা ভালো জিনিস হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাকভাবে যায় তাহলে সে পোস্ট রিকোয়েস্টে পাঠানো ডাটাটাকেই আরেকবার রিটার্ন করে দিবে, এবং আপনি দেখতে পারবেন যে আপনার আইডিটা আসলে কততে সেট হয়েছিল। সো এই ক্ষেত্রে আমি ইউআরএল এর পর আমাদের পোস্ট ফাংশনের ভেতরে একটা অবজেক্টকে পাঠাইতে চাই, এবং এই অবজেক্টের ভেতরে আমি খুব সিম্পলি আমাদের টাইটেলটাকে দিয়ে দিব, তারপর আমাদের বডিটাকে দিয়ে দিব যেটা আমি এই স্টেট ভ্যারিয়েবলের মাধ্যমে পাইতেছি, এবং ইউজার আইডিটাকে এখানে পাঠায় দিব যেটা হবে শুরুতে 1, এবং আমরা এখানে নিশ্চিত থাকতে পারি। এন্ড অবশ্যই যখন আমি অ্যাক্সিওস নিয়ে কাজ করতেছি এটাকে অ্যাওয়েট হইতে হবে এবং ওয়েট করতে হবে কোনো ডাটাকে রেসপন্স পাওয়ার জন্য। সো এই কারণে আমি অ্যাওয়েট কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম। যেহেতু অ্যাওয়েট কিওয়ার্ডকে ব্যবহার করছি এখানে এরর দেখাইতেছে, যেখানেই আমি অ্যাওয়েট কিওয়ার্ডকে ব্যবহার করব সেটাকে অবশ্যই এসিঙ্ক ফাংশনের ভেতরে হইতে হবে। সো আমি হ্যান্ডেল সাবমিটটাকে এখন এসিঙ্ক ফাংশনে রূপান্তর করে দিলাম, এন্ড এসিঙ্ক ফাংশনে রূপান্তর করে দেওয়ার পর আমি এখান থেকে একটা প্রমিসকে পাবো আমাদের অ্যাক্সিওস ডট পোস্ট ফাংশনের মাধ্যমে। সো কনস্ট রেসপন্স is equal to await axios.post আমাদের ইউআরএলটা এবং আমরা যে ডাটাটাকে পাঠাইতে চাই সেই ডাটাটাকে এখানে দিয়ে দিলাম। এন্ড তারপরই আমরা রেসপন্স ডট ডাটাটাকে ব্যবহার করতে পারি আমাদের রেজ স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করার জন্য। সো সেট রেসপন্স ব্র্যাকেটের ভেতরে আমি রেসপন্স ডট ডাটাটাকে এখানে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের রেজ স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যাবে। এন্ড তা যদি না হয় তাহলে আমরা একটা এরর পাবো, এবং আমি এখানে এররটাকে ট্রু করে দিতে পারি। সো সেট এরর ট্রু করে দিলাম, এন্ড ফাইনালিতে লোডিংটাকে ফলস করে দিতে পারি আমি। এন্ড এতটুকু হয়ে গেলে আমি যদি একটু এখানে ফেরত আসি তাহলে কোনো ধরনের চেঞ্জেসই দেখতে পারবো না। আমি টাইটেলে কোনো একটা টাইটেলকে দিয়ে দিতে পারি, বডিতে কোনো একটা বডি দিয়ে দিতে পারি, এন্ড সাবমিট বাটনে প্রেস করলে এটা অটোমেটিক্যালি আমাদের এপিআই লিঙ্কে ডাটাটাকে পাঠায় দিবে। এন্ড আমরা এই সকল জিনিসগুলোকে একটু দেখার চেষ্টা করব। সো ফর্মের নিচে আমি একটু চেক করব যে রেজাল্টে কিছু আছে কিনা। যদি রেজাল্টে কিছু থাইকা থাকে তাহলে আমি একটা সিম্পল ডিভ ট্যাগকে এখানে নিয়ে নিব, এন্ড ডিভ ট্যাগের মাধ্যমে আমি আমার রেজাল্টের সবগুলাকে এখানে দেখতে চাই। সো রেজাল্টের ভেতরে আমি টাইটেলটাকে দেখতে চাই, একটা H1 ট্যাগকে দিয়ে দিলাম। আমি রেজাল্ট থেকে টাইটেলটাকে নিয়ে নিব, এন্ড বানানে ভুল করতেছি, TITLE। তারপর একটা পি ট্যাগের ভেতরে আমি রেজাল্ট থেকে বডিটাকে নিতে চাই, রেজাল্ট ডট বডি এন্ড BODY, এন্ড আইডিটাকে এখানে দেখতে চাই আমি। সো আরেকটা পি ট্যাগকে নিয়ে নেব এবং এটার ভেতরে আমি রেজাল্ট ডট আইডিটাকে দেখতে চাই। আমি একটু দেখতে চাই যে আসলে জেসন প্লেস হোল্ডার থেকে কেমন আইডি এখানে সেট করা হয়েছে। এন্ড রেজাল্টে যদি কিছু না থাকে তাহলে আমি অবশ্যই একটা এররকে দেখতে পারবো। সো নিচে আমি আরেকবার চেক করে নেব এরর আছে কিনা। যদি এরর স্টেট থাইকা থাকে তাহলে আমি সিম্পলি এখানে শো করতে পারি দেয়ার ওয়াজ অ্যান এরর, দেয়ার ওয়াজ অ্যান এরর। এন্ড লোডিং স্টেটের জন্য আমি আপাতত এখানে কোনো কিছু করলাম না, আপনারা খুব সম্ভবত জানেন এটা কিভাবে করতে হবে। সো আমি একটু রিলোড করলাম, টাইটেলের ভেতরে কিছু একটা লিখে দিব, বডির ভেতরে কিছু একটা লিখে দিব এবং সাবমিট বাটনে প্রেস করে দেখব সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করে কি না। এন্ড এখানে একটা
এরর দেখাইতেছে। আমি উপরে এখানে লোডিংটাকে ফলস করছি, সেট লোডিংটাকে ফলস করা উচিত ছিল। সো সেট লোডিং বানানে ভুল করছি, ফিক্স করে দিলাম। এন্ড একটু রিলোড করে নিব, রিলোড করে এখানে কিছু একটা লিখে দিলাম, বডিতে কিছু একটা লিখে দিলাম, সাবমিট বাটনে ক্লিক করলাম, লেট মি সি। এন্ড আমরা যেই ডাটাটাকে এপিআই এ পাঠাইছি সেই ডাটাটাই আমি এখানে খুব সুন্দরভাবে রেন্ডার দেখতে পারতেছি এবং নিচে আমি আইডিটাকে দেখতে পারতেছি 101। এবং কিভাবে বুঝবো আসলে ডাটাটা অ্যাড হয়েছে কিনা, আমি যদি একেবারে নিচে আসি তাহলে দেখবো এখানে লাস্ট আইডি হচ্ছে 100 এবং আমাদের এই পোস্ট ডাটার আইডিটা অটোমেটিক্যালি সেট হয়ে গেছে 101-এ। সো উই হ্যাভ সাকসেসফুলি সেন্ট ডাটা টু দ্য সার্ভার। এবং এভাবেই আসলে পোস্ট রিকোয়েস্ট কাজ করে। অ্যান্ড পোস্ট রিকোয়েস্টটা শুধুমাত্র ব্যবহৃত হয় যখন আপনি নতুন ডাটাকে ক্রিয়েট করতে চান। অ্যান্ড এখন যেহেতু ক্রিয়েট করছি সেহেতু আমাদের এই ডাটাগুলোকে আপডেট অথবা এডিট করারও একটা প্রসেস থাকা উচিত, রাইট? এবং সেটার জন্যই আমরা পুট ফাংশনকে ব্যবহার করতে পারি। লেটস সে আমাদের এখান থেকে আমাদের এপিআই এর ডাটা থেকে আমি যে কোনো একটা সিঙ্গেল পোস্টকে আপডেট করতে চাই অথবা কোনো একটা কিছু চেঞ্জ করতে চাই। যেমন এই যে আইডি নাম্বার 87, এইটার টাইটেলটাকে আমি একটু চেঞ্জ করে দিতে চাই। এবং এটা আমরা কিভাবে করব? তো পুট একেবারে সেম টু সেম পোস্টের মতোই কাজ করে। যেহেতু আমরা কোনো একটা ডাটাকে আপডেট করতেছি তার মানে আমাদের ফ্রন্ট এন্ড থেকে ডাটাকে পাঠাইতে হবে। সো অ্যাক্সিওস আমাদেরকে পুট নামক একটা ফাংশনকে যায় যেটার ভেতর আমি ইউআরএল কে দিব এবং সাথে সাথে আমি যেই ডাটাটাকে আপডেট করতে চাই সেটার ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিব। এবং এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে এই যে প্রথমত আমাদের ইউআরএলটা একটু ডাইনামিক হইতে হবে। ডাইনামিক কিভাবে হইতে হবে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। আমি এখানে আমাদের এপিআই এন্ড পয়েন্টের একেবারে শেষে এসে এখানে স্ল্যাশ দিয়ে 87 লিখে দিলাম। এন্টার প্রেস করলে আমি 87 নাম্বার আইডির ফুল ডাটাটাকে দেখতে পারতেছি। এবং এপিআই যখন বিল্ড হয় তখন এপিআই গুলোকে এভাবেই বিল্ড করতে হয়। আমাদের একটা এপিআই থাকবে সকল ডাটাগুলোকে দেখার জন্য এবং সেই ডাটাগুলোর ভেতরে যেই ডাটাগুলো আছে অথবা পোস্টগুলো আছে অথবা ইউজার ইনফরমেশনগুলো আছে সেগুলোকে ম্যানিপুলেট করার জন্য আমাদের ওই ডাটাগুলোর আইডি অনুযায়ী আরেকটা এন্ড পয়েন্ট থাকতে হয়। এবং আমরা যখন সেই ডাটাগুলোকে আপডেট করব, যে কোনো একটা ডাটাকে আপডেট করব, তখন আমরা সেই ডাটার এন্ড পয়েন্টে হিট করব। আমরা ডাইরেক্টলি সকল ডাটার এন্ড পয়েন্টে হিট করতে পারবো না। সো পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা যেহেতু নতুন একেবারে ইউনিক একটা ডাটাকে তৈরি করতেছি সেহেতু সেটা আমাদের সকল ডাটার সাথে যোগ হবে। এই কারণেই আমি ওখানে পোস্ট রিকোয়েস্টটা পাঠাইতে পারতেছি। কিন্তু যেহেতু আমি পুট রিকোয়েস্টটা শুধুমাত্র একটা পোস্টের জন্যই, একটা ইউনিক ডাটার জন্যই সেটাকে ব্যবহার করতেছি সেহেতু আমি শুধুমাত্র ওই ডাটার এন্ড পয়েন্টেই হিট করব। সো এই ক্ষেত্রে আমাদের ইউআরএলটা ডাইনামিক হইতে হবে, কারণ আমরা সব সময় একই ইউআরএলটাকে চেঞ্জ করব না, সেটা ডাটার আইডি অনুযায়ী চেঞ্জ হইতে থাকবে। সো এখানে আমি ইউআরএলটাকে জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিং এর মাধ্যমে একটু চেঞ্জ করে দিব। সো এখানে একটা ব্যাকটিকে দিয়ে দিলাম, আমাদের ফুল ইউআরএলটা লাগবে। তারপরে আমি এখানে একটা স্ল্যাশকে দিয়ে দিব এন্ড আমি ইউআরএলটাকে এখানে ব্যাকটিকের ভেতরেই দিয়ে দিছি। পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং ডলার সাইনের ভেতরে দেওয়া উচিত ছিল। সো ডলার সাইন কোথায়? এই তো আমি $% সাইন দিয়ে দিছি, ডলার সাইন, এই তো। এন্ড ইউআরএল এর পর একটা স্ল্যাশ দিয়ে আমি এখানে 87কে দিয়ে দিলাম। এন্ড axios.postটাকে চেঞ্জ করে আমি এখানে পুটটাকে দিয়ে দিতে চাই। তো পুটটা দিয়ে দেওয়ার পর এখন আমাকে ডাটা কি পাঠাবো সেটা বলে দিতে হবে। তো ডাটার জন্য আমি জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করতে চাই। এখানে আমি বডিটাকে কেটে দিব, ইউজার আইডিটাকেও এখান থেকে সরায় দিব, এটার কোনো দরকার নাই। এবং টাইটেলের পরে কোলন দিয়ে আমি জাস্ট ডাইরেক্টলি নতুন একটা টাইটেল দিয়ে দিতে পারি, দিস ইজ দ্য নিউ টাইটেল। বাকি সকল কিছু আগের মতোই থাকার কথা। এন্ড আমি যদি একটু রিলোড করি, টাইটেলের ভেতরে কোনো একটা কিছু দিয়ে দেই, বডির ভেতরে কোনো একটা কিছু দিয়ে দেই এবং সাবমিটে ক্লিক করি, তাহলে আমাদের এই ফুল অবজেক্টটাকে রিটার্ন পাওয়ার কথা ব্যাকএন্ড থেকে। এবং এটার ভেতরে শুধুমাত্র এই টাইটেল অ্যাট্রিবিউটটা চেঞ্জ হয়ে যাবে দিস ইজ দ্য নিউ টাইটেল। সো এই ক্ষেত্রে আমি সাবমিট বাটনে প্রেস করলাম, একটু ওয়েট করি এবং দেখতে পারবো এখানে দিস ইজ দ্য নিউ টাইটেল এবং
আইডিটা শো করতেছে। এন্ড এখানে আমি দেখতে পারতেছি যে আমাদের আইডি হচ্ছে 87, যে আইডিতে আমি ডাটা পাঠাইতেছি ডাইনামিক ওয়েতে। এন্ড আমাদের টাইটেলটা সেই আইডির জন্য চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ দ্য নিউ টাইটেল। এন্ড অ্যাগেন এটা ডাইরেক্টলি কিন্তু আমাদের ডাটাকে চেঞ্জ করবে না, এটা জাস্ট একটা সিমিউলেশনের মতো তৈরি করবে আমাদের জন্য, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে ডাটাটা পরিবর্তন হইতেছে। এখানে যদি দেখি এন্ড পয়েন্টে কোনো ধরনের চেঞ্জেস হয় নাই, কিন্তু আমরা যে ডাটাটাকে রিটার্ন পাইতেছি সেখানে আমরা নতুন টাইটেলকে দেখতে পারতেছি আমাদের 87 নাম্বার আইডির পোস্টের জন্য। এবং নিচে যদি আসি তাহলে দেখবো যে এখানে বডি রেন্ডার করা সত্ত্বেও এখানে বডি আসতেছে না। অ্যাক্সিওস থেকে আমরা যেই জিনিসটাকে আপডেট করব সেটাকে শুধুমাত্র রিটার্ন করা হবে এবং সাথে সাথে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো রিটার্ন করা হবে। এক্ষেত্রে বডি আনচেঞ্জ আছে এবং এটাকে আমাদের কাছে ফেরত দেওয়া হইতেছে না, তো এই কারণেই আমার এখানে কোনো কিছু শো করতেছে না। এন্ড আশা করি আপনারা পোস্ট এবং পুট কিভাবে কাজ করে সেটার একটা ভালো ধারণা পেয়ে গেছেন। এবং এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমি আরেকটা জিনিস এই ভিডিওর ক্ষেত্রে অ্যাড করে এই ভিডিওটা শেষ করতে চাই। অনেক সময়ই যখন আমরা এরকম ডাটা ফেচিং অথবা পোস্ট রিকোয়েস্ট, পুট রিকোয়েস্ট, ডিলিট রিকোয়েস্ট নিয়ে কথা বলি, তখন একটা জিনিসকে আমরা বাদ দিয়ে দেই ভুলক্রমে, এবং সেটা হচ্ছে হেডার্স নিয়ে কথা বলা। এবং বিগিনাররা অনেকেই এই হেডার জিনিসটা কি এবং কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানে না, এবং হেডারটাকে অনেকেই একটু ভয় পায়। আসলে এখানে ভয় পাওয়ার মতো কিছুই নাই। হেডারটা খুবই সিম্পলি আপনার ব্যাকএন্ডের জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন। আপনি যখন ফ্রন্ট এন্ড থেকে ব্যাকএন্ডে ডাটা পাঠাবেন অথবা ডাটা নিয়ে আসতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই নিজেকে ভেরিফাই করতে হবে যে ভাই এটা আমি এই ব্যাকএন্ড সার্ভারের সাথে কানেক্টেড আছি, আমি উল্টাপাল্টা কেউ না, আমারে ডাটা দে, এমন ভাবে আপনি সার্ভারকে বলবেন। নর্মালি যদি আমরা ডাটা পাঠাই অথবা ডাটাকে ফেচ করতে চাই তাহলে আসলে আমাদের এটা বলার দরকার নাই, কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসের জন্য অথবা কিছু স্পেসিফিক ডাটা ফেচ করার জন্য যেগুলো আসলে নর্মাল ইউজারদের জন্য না, সেই সকল ডাটাকে ফেচ করার জন্য আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিতে পারি যেগুলোকে বলা হয় হেডার ইনফরমেশন। এবং হেডার বিভিন্ন ধরনের হইতে পারে, এটা কাস্টম হেডারও হইতে পারে অথবা প্রিডিফাইন্ড হেডারও হইতে পারে, বাট এগুলা জাস্ট সার্ভারকে কিছু এক্সট্রা ইনফরমেশন পাঠানো যার মাধ্যমে সার্ভার বুঝবে আমাদের কেমন ডাটা দরকার। এবং হেডারটা পাঠানোর জন্য আমরা সিম্পলি যে কোনো অ্যাক্সিওস ফাংশনের জন্য, সেটা পোস্ট, পুট, গেট অথবা ডিলিট, যে কোনো ফাংশনের জন্য আমরা ইউআরএল এর পর এবং ডাটা পাঠানোর পর কমা দিয়ে একটা অবজেক্টকে পাঠিয়ে দিতে পারি। সিম্পল স্ট্রাকচারটা খুবই এরকম হয় দেখতে। সো অ্যাক্সিওস ডট ধরলাম গেট, গেটের জন্য এটা শুধুমাত্র হবে আমাদের ইউআরএলটা কমা দিয়ে একটা অবজেক্ট, যেটার ভেতরে আমি এখানে ইউজ ডিফার্ড ভ্যালু করতে চাইলে এখানে আমি ইউআরএল দিতে চেয়েছিলাম। সো ইউআরএল কমা তারপর একটা অবজেক্ট যেটার ভেতরে আমি হেডার গুলাকে পাঠায় দিব, এবং এটা আমাদের হেডার গুলাকে সার্ভারে পাঠাবে এবং সার্ভার ভেরিফাই করবে যে হেডার ঠিক আছে কিনা ভেরিফিকেশনের জন্য। কিন্তু পুট পোস্টের জন্য আমি ঠিক আমাদের ডাটাটার পর কমা দিয়ে একটা অবজেক্টকে দিয়ে দিতে পারি যেটার ভেতরে আমি হেডার নামক একটা প্রপার্টিকে পাস করতে পারি। সো হেডার্স প্রপার্টির পর কোলন দিয়ে একটা অবজেক্টের ভেতরে আমি সকল ধরনের হেডারকে পাঠাইতে পারি, এবং এছাড়াও আমরা এই অবজেক্টের ভেতরে আরো অনেক ধরনের ইনফরমেশনকেই আমাদের সার্ভারের জন্য পাঠাইতে পারি। এবং তার আগে আমি কন্ট্রোল এস চাপ দিয়ে একটু সাজায় গোছায় নিব, কারণ দেখতে খুবই বাজে হইতেছে। তো পুটের ভেতরে আমরা সবার প্রথমে ইউআরএল কে পাঠাবো, তারপর আমাদের ডাটাটাকে পাঠাবো। পোস্টের ক্ষেত্রেও সেম টু সেম, আমাদের ইউআরএল তারপর আমাদের ডাটাটাকে পাঠিয়ে দিব। এন্ড দেন যদি কোনো হেডারের দরকার পড়ে এক্সট্রা ভেরিফিকেশনের জন্য, সেহেতু আমরা কমা দিয়ে আরেকটা অবজেক্টকে দিতে পারি যেটার ভেতরে একটা প্রপার্টি হবে হেডার্স, এবং হেডার্সটা হবে একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের ভেতরে আমি আমাদের এই এপিআই এন্ড পয়েন্টের জন্য একটা হেডারকে পাঠাইতে পারি যেটা হচ্ছে কন্টেন্ট টাইপ, এবং
তার ভেতরে কোলন দিয়ে আমি আমাদের হেডারের নামটাকে দিয়ে দিব। সো এটা হবে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। এর মাধ্যমে আমি বলতেছি যে ভাই আমার যে ডাটাটা লাগবে সেটা হবে অ্যাপ্লিকেশন থেকে জেসন টাইপের ডাটা, এবং এটা অটোমেটিক্যালি আমাদেরকে সেই অ্যাপ্লিকেশন থেকে জেসন টাইপের ডাটাটাকে রিটার্ন করে দেবে। এছাড়াও অনেক ধরনের হেডার্স হইতে পারে এবং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা কোনো ধরনের ঝামেলার সৃষ্টি করে না, বেশিরভাগ সময় দরকার পড়ে না। যেমনটা আমি ফুল ভিডিওতে কোনো ধরনের হেডার্স ব্যবহার ছাড়াই সকল ধরনের ডাটাকে পোস্ট করতে পারি এবং পুট করতে পারি। বাট ইটস এ গুড প্র্যাকটিস যে আপনার মোর সিকিউরিটির জন্য এবং ডাটা ফরমেশনটাকে ঠিকঠাক রাখার জন্য অথবা অর্গানাইজড ওয়েতে ডাটাকে ফেচিং করা এবং ক্রিয়েট করার জন্য এই হেডার্স জিনিসটা খুবই ইউজফুল হইতে পারে। বাট আপাতত এইসব নিয়ে আপনাদের মাথায় গ্যাঞ্জাম পাকানোর কোনো দরকার নাই। আমরা যখন জ্যাঙ্গো সম্পর্কে শিখব তখন আমি আপনাদেরকে এই হেডার জিনিসটা আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো যে হেডারটা কিভাবে আসলে কাজ করে এবং ব্যাকএন্ডের সাথে এটার সম্পর্কটা কি। তখন আপনাদের মাথায় এই 3টা ওয়ার্ডই আসবে শুধুমাত্র, এই জিনিস। অ্যান্ড আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি পোস্ট এবং পুট এই 2টা রিকোয়েস্ট মেথডকে আপনাদেরকে বুঝাইতে পারছি এবং অ্যাক্সিওস এর মাধ্যমে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি সেটা ভালোভাবে দেখাইতে পারছি। অ্যান্ড ডিলিটটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমি আপনাদের জন্যই রেখে দিলাম। আপনারা জেসন প্লেস হোল্ডারকে ব্যবহার করতে পারেন ডিলিট ফাংশনালিটির জন্য। এখানে খুব সুন্দর করে ডকুমেন্ট করা আছে যে কিভাবে কি করা যায়, গেট, পুট, পোস্ট, ডিলিট কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা ফেচ এপিআই কে ব্যবহার করতে পারেন। এবং আমি চাই আপনারা এটাকে অ্যাক্সিওস দিয়ে করার চেষ্টা করেন। সো অ্যাক্সিওসের ডকুমেন্টেশন ঘাটতে পারেন অথবা যে কোনো ধরনের এক্সপেরিমেন্ট আপনারা করতে পারেন ঘাটাঘাটি করে। জাস্ট নিজেরা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। পরের ভিডিওতে আমরা গ্লোবাল ইনস্ট্যান্স এবং কাস্টম ইনস্ট্যান্স কিভাবে অ্যাক্সিওসের মাধ্যমে তৈরি করতে হয় সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যান্ড আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে বয়স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন আমার সাথে ব্যাটেল করার লেগা। কিন্তু লেটস টক অ্যাবাউট ওয়ান অফ দ্য কুলেস্ট ফিচার্স অফ অ্যাক্সিওস। অ্যাক্সিওস ইজ অ্যান অ্যামেজিং লাইব্রেরি এবং গত কয়েকটা ভিডিওতে আমরা অ্যাক্সিওস দিয়ে বিভিন্ন ধরনের রিকোয়েস্টিং মেথডগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এবং অ্যাক্সিওস কিভাবে সেগুলোকে খুব ইজিলি হ্যান্ডেল করে সে ব্যাপারে জানতে পারছি। এবং এখানে আপনারা আপনাদের স্ক্রিনে খুব সুন্দরভাবে এরকম একটা ফর্মকে দেখতে পারতেছেন, যেখানে আমি গত ভিডিওতে পুট ফাংশনালিটিটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখছিলাম। এবং এই ক্ষেত্রে স্ট্রাকচারটা খুবই সিম্পল। axios.put ফাংশনের ভেতরে আমরা ইউআরএলটা দিব, আমরা যেই স্পেসিফিক আইটেমটাকে আপডেট করতে চাইতেছি সেটার লিঙ্কটাকে দিয়ে দিব খুব সুন্দরভাবে, এবং তারপর আমরা যে জিনিসটা দিয়ে আপডেট করতে চাই সেটাকে এখানে পাস করে দিতে পারি। এবং যদি কোনো ধরনের এক্সট্রা ইনফরমেশন হেডার্স আকারে আমাদের পাঠাইতে হয় তাহলে আমরা একটা অবজেক্টের ভেতরে হেডার্স প্রপার্টি আকারে সকল হেডারগুলোকে আরেকটা অবজেক্টে পাঠিয়ে দিতে পারি। এবং স্ট্রাকচারটা সকল মেথডের ক্ষেত্রেই সেম। অ্যান্ড এই ক্ষেত্রে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অ্যাক্সিওস আমাদের কাজটাকে খুব সোজা সাপটা ওয়েতে নিয়ে আসতেছে। জাস্ট একটা মেথড কল করব, সেটার ভেতরে ইনফরমেশন যা যা দরকার দিয়ে দিব এবং আমাদের কাজ শেষ। এপিআই থেকে ডাটা ফেচিং করা, ডাটা এডিট করা, ডাটা ডিলিট করা সকল কিছুই অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে গত ভিডিওতে টাস্ক দিছিলাম যে ডিলিট কিভাবে করতে হয় সেই জিনিসটা নিজেরা করে নেন, কারণ স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম টু সেম। আমার মনে হয় আপনারা নিজেদের মতো করে বুঝে নিতে পারবেন। তারপরও অ্যাক্সিওস যারা বানাইছে তারা ভাবছে যে ভাই একই জিনিস বারবার লিখতে আমার ভাল লাগতেছে না। এরকম যদি কোনো ওয়ে থাকতো যেখানে আমি এরকম রিপিটেড জিনিসগুলোকে আগে থেকেই দিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হইতো। এবং তারা এই জিনিসটা ইমপ্লিমেন্টও করছে। তো এই ক্ষেত্রে আমরা কিছু গ্লোবাল কনটেক্সট সেট আপ করে দিতে পারি। এবং গ্লোবাল কনটেক্সট বলতে আমি গ্লোবাল কিছু কনফিগারেশন করে দিতে পারি অ্যাক্সিওসের জন্য, যেগুলো সকল ধরনের রিকোয়েস্টিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব। যেমন বিভিন্ন সময়ই আমরা হেডার্সের ক্ষেত্রে একই টাইপের হেডার অলমোস্ট সকল রিকোয়েস্টিং মেথডে ব্যবহার করতে পারি। যেমন কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন/জেসন, এটা
খুবই খুবই কমন একটা হেডার, এবং আমরা চাইলে এই হেডারটাকে ডিফল্ট ওয়েতে সেট করে দিতে পারি। সেটা কিভাবে করব? আমি এখানে নতুন একটা ফাইল তৈরি করব সোর্স ফোল্ডারের ভেতরে, যেটার নাম দিব আমি গ্লোবাল ডিফল্ট ডট জেএস। এটা সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে, এবং এখানে আমি অ্যাক্সিওস কে ইম্পোর্ট করে নিতে চাই। সো ইম্পোর্ট অ্যাক্সিওস, এন্ড তারপর সিম্পলি আমি অ্যাক্সিওসে থাকা ডিফল্ট মডিউল থেকে ভ্যারিয়েবলগুলোকে আগে থেকে গ্লোবালি মডিফাই করে দিতে পারি। যেমন আমি এখানে অ্যাক্সিওস ডট ডিফল্ট মডিউলটাকে ব্যবহার করব, সেখান থেকে হেডার্সগুলোকে নিব এবং তার ভেতরে আমি কমন হেডার আকারে সেট করে দিতে পারি। বানানে ভুল করছি, কমন হেডার নামে আমি সেট করে দিতে পারি কন্টেন্ট টাইপকে, এবং এই ক্ষেত্রে এই কমন প্রপার্টিটা এটা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমি এটাকে ফাংশন আকারে না দিয়ে একটা অবজেক্টে যেভাবে একটা প্রপার্টিকে সেট করি ঠিক সেভাবে আমরা সেই প্রপার্টিটাকে সেট করতে পারি। তো এই ক্ষেত্রে আমি যদি একটু postput.jsx এ চলে আসি এবং এখান থেকে আমি খুব সিম্পলি কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসনটাকে এখান থেকে কপি করে নিব, গ্লোবাল ডিফল্টসে আসবো, এখানে কন্টেন্ট টাইপটাকে রাখবো শুধুমাত্র, বাকিটুকুকে এখান থেকে কাট করে নিতে পারি। তারপর ইকুয়ালস টু সাইন দিয়ে একটা কোটেশনের ভিতরে আমরা আমাদের অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসনটাকে স্ট্রিং আকারে পাস করতে পারি, এবং এটা অটোমেটিক্যালি অ্যাক্সিওসের একটা ডিফল্ট হেডার আকারে সেট হয়ে যাবে। অ্যান্ড আমি যদি postput.jsx এ আসি, এখান থেকে আমি হেডার্সটাকে কাটার আগে আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে আমরা হেডারগুলোকে দেখবো। আমি ইন্সপেক্ট টুলে আসলাম, এখানে আমি নেটওয়ার্কে চলে আসবো। নেটওয়ার্কে আসার পর আমি সাবমিট বাটনে ক্লিক করলেই পুট রিকোয়েস্টটা যাওয়ার কথা। সো সাবমিট বাটনে প্রেস করলাম, দেখবো এখানে সকল ধরনের রিকোয়েস্টগুলোকে দেখাবে, কত সেকেন্ড ধরে চলছে, উপরে আমরা সেটাকে দেখতে পারতেছি, এবং নিচে আমি নেমটাকে দেখতে পারতেছি, যেটা হচ্ছে আমাদের এপিআই লিঙ্কটা যেটা আমি সেট করছিলাম আমাদের পুট রিকোয়েস্টের জন্য। সো এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমি সকল ধরনের ইনফরমেশন দেখতে পারবো সেই রিকোয়েস্টের ব্যাপারে, এবং আমরা যেহেতু রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট পাঠাইতেছি, সেহেতু আমরা রিকোয়েস্ট হেডার্সে যদি আসি তাহলে এখানে আমি কন্টেন্ট টাইপ, এই যে নিচে আমরা একটা কন্টেন্ট টাইপ নামক হেডারকে দেখতে পারতেছি যেটা সেট করা আছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসনে। আমি এখানে যে কোনো ধরনের কন্টেন্ট টাইপকে দিয়ে দিতে পারি। জেসনের বদলে আমি এখানে 1 দিয়ে দিলাম, জেসন 1। জাস্ট লেটস সি এটা আপডেট হয় নাকি হয় না। সো সাবমিটে ক্লিক করলাম এবং আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হওয়ার জন্য ওয়েট করলাম, পরের রিকোয়েস্টটা আসলাম এবং এখানে এসে আমি একটু জেসন 1কে খোঁজার চেষ্টা করব, এবং এখানে আমি কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন 1টাকে দেখতে পারতেছি। অ্যান্ড আমি এই ক্ষেত্রে এখন হেডার্সটাকে এখান থেকে সরাই দিব, কারণ এটার কোনো দরকার নেই, আমি যেহেতু ডিফল্ট হেডারকে সেট করে দিছি। অ্যান্ড আমি যদি গ্লোবাল ডিফল্ট ডট জেএস এ আসি তাহলে এটা জাস্ট সেট করা আছে, এটা কিন্তু আমি এখনো আমার অ্যাপের সাথে কানেক্ট করিনি, জাস্ট অ্যাক্সিওসকে ইম্পোর্ট করে এখানে আমি সেট করছি। সো এটাকে অবশ্যই আমাদের মেইন অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করতে হবে। সো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডট জেএসএক্স এ এসে আমি যেভাবে সিম্পল একটা সিএসএস ফাইলকে কানেক্ট করতে পারি ঠিক সেভাবেই আমি এখানে আমাদের গ্লোবাল ডিফল্ট ডট জেএসটাকে জাস্ট ইম্পোর্ট করে নিব মেইন ডট জেএসএক্স এর ভেতরে। অ্যান্ড আমি পেজটাকে রিলোড করে নিলাম, রিলোড করার পর এখানে একটা এরর দেখতে পারতেছি, এররটা একটু ফিক্স করতে হবে। এখানে আমি লিখছি কন্টেন্ট টাইপ ইজ নট ডিফাইন্ড। সো আমি যদি এখানে আসি গ্লোবাল ডিফল্ট ডট জেএস আসলাম, অ্যান্ড হ্যাঁ এখানে আমি ডাইরেক্টলি ভ্যারিয়েবল আকারে পাস করছি, এখানে অবশ্যই কোটেশন আকারে পাস করা উচিত ছিল। তো একটা কোটেশনের ভেতরে কন্টেন্ট টাইপকে দিয়ে দিছি এবং এররটা চলে যাওয়ার কথা, হ্যাঁ চলে গেছে। রিলোড করলাম, নেটওয়ার্কে আসবো, নেটওয়ার্কে এসে সাবমিট বাটনে ক্লিক করব, পেন্ডিং এ আছে এবং পেন্ডিং শেষ হইলো, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যান্ড আমি যদি নিচে দেখি তাহলে দেখতে পারবো কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসনে সেট করা আছে। এবং এভাবেই আসলে আমরা এরকম গ্লোবাল ডিফল্ট হেডারগুলোকে সেট করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের ডিফল্ট জিনিস আমরা সেট করতে পারি, সেগুলো আমি আপনাদের জন্য রাখলাম, এবং আস্তে আস্তে আমরা যত অ্যাপ্লিকেশন বিল্ড করতে থাকবো অ্যাক্সিওস দিয়ে তত ভালোভাবে আমরা আসলে এগুলো আয়ত্তে নিতে পারবো। অ্যান্ড এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন, আমরা যে এখানে গ্লোবাল কনফিগারেশন হেডারকে সেট করলাম এটা কি আসলে ভালো নাকি খারাপ হবে? গ্লোবাল ডিফল্ট সেট করে দেওয়া যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনি গ্লোবাল ডিফল্টটাকে সেট করতেছেন আপনার পুরো অ্যাক্সিওস লাইব্রেরির জন্য। সো আপনি যদি মাল্টিপল এপিআই নিয়ে কাজ করেন এবং সেই মাল্টিপল এপিআই এর ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো হেডারকে পাস করতে চান ডিফল্ট হেডার বাদে, তাহলেও কিন্তু অ্যাক্সিওস
ডিফল্ট হেডারটাকে অ্যাড করে দিবে আপনার রিকোয়েস্টের সাথে, যেটা কিছু অনাকাঙ্ক্ষিত ফলাফল জেনারেট করতে পারে এবং যেটা আপনি চান না। তো এই ক্ষেত্রে শুধুমাত্র এই সমস্যাটার ক্ষেত্রে আপনি যদি নর্মালি একটা এপিআই নিয়ে কাজ করেন এবং সেই এপিআই আপনি সকল রিকোয়েস্ট পাঠান এবং সেটার ভেতরে কমন কিছু থাকলে আপনি সেটাকে গ্লোবাল ডিফল্ট আকারে সেট করতে পারেন, কেউ বাধা দিবে না, কোনো সমস্যা নেই। কিন্তু মাল্টিপল এপিআইস যদি থাকে তখন আপনার হেডার মাল্টিপল এপিআই এর জন্য মাল্টিপল হবে। তো সেই ক্ষেত্রে আপনি কিছু উল্টাপাল্টা জিনিসের সম্মুখীন হইতে পারেন এবং এইটার সলিউশন আকারে অ্যাক্সিওস আমাদেরকে কাস্টম ইনস্ট্যান্সেস তৈরি করার সুযোগ দেয়। অ্যাক্সিওস নিজে একটা কমপ্লিট লাইব্রেরির মতো, যেটা রিকোয়েস্ট হ্যান্ডেলিং এ যথেষ্ট পারদর্শী। যেমন ধরেন আমি এখানে jasonplaceholder.typecode.com/posts নিয়েই কাজ করতেছি এবং আমি কি করতে পারি, নতুন একটা ফাইলকে এখানে তৈরি করতে পারি, যেটার নাম দিব আমি কাস্টম instance.js এবং এটার ভেতরে আমি ইম্পোর্ট করে নিব অ্যাক্সিওসকে। সিম্পলি অ্যাক্সিওসকে এখানে ইম্পোর্ট করে নিলাম এন্ড এখন আমি পুরা অ্যাক্সিওসের জন্য একই সাথে কিছু ডিফল্ট জিনিসপাতিকে অ্যাড করে দিতে পারি এবং ধরতে গেলে অ্যাক্সিওসকে কাস্টম ওয়েতে নিজের জন্য তৈরি করতে পারি, যেটা খুবই সিম্পল। আমি জানি না আমি এই জিনিসটা আপনাদেরকে ঠিকভাবে বুঝাইতে পারতেছি কিনা, বাট জিনিসটা খুবই সিম্পল। আমি axios.create নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি, যেটা আমাকে অ্যাক্সিওস লাইব্রেরির একটা সুন্দর কপিকে দিবে উইথ ডিফল্ট ভ্যালুস সেট এবং আমার মনে হয় এটা জাস্ট আপনাদেরকে যদি আমি করে দেখাই তাহলেই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা ক্রিয়েট মেথডের ভেতরে একটা অবজেক্টকে পাস করতে পারি। এই অবজেক্টের ভেতরে আমরা সকল ধরনের ডিফল্ট কনফিগারেশন সেট করে দিতে পারি। যেমন এখানে আমি বেস ইউআরএল এর ভেতরে আমাদের এপিআই এন্ড পয়েন্টটাকে দিয়ে দিতে পারি। সো আমি খুব সুন্দরভাবে আমাদের ইউআরএলটা এখান থেকে কপি করে নিব, কপি করে আমাদের কাস্টম instance.jsx এ চলে এসে এখানে বেস ইউআরএল আকারে এটাকে পেস্ট করে দিতে পারি এবং তারপর আমি হেডার্স গুলাকেও সেট করে দিতে পারি। তো এই অবজেক্টের ভেতরেই আমি হেডার্স নামক একটা প্রপার্টিকে নিব এবং সেটা হবে একটা অবজেক্ট যেটার ভেতরে আমরা সকল হেডার গুলাকে দিয়ে দিতে পারি। সো আমি এখানে একটা হেডার সেট করলাম মাই হেডার, জাস্ট সিম্পলি এটা হবে মাই কাস্টম হেডার এবং আমি এখানে একটা ড্যাশ দিছি, আন্ডারস্কোর দিয়ে দিলাম এবং এটার জন্য সিম্পলি আমি কাস্টম হেডারকে লিখে দিতে পারি। জাস্ট কাস্টম হেডার এখানে লিখে দিলাম, হাবিজাবি কিছু একটা আপনারা লিখে দিতে পারেন এবং এই axios.createটা আমাদেরকে পুরা অ্যাক্সিওসের একটা কপি দিবে, যেটার ভেতরে অলরেডি বেস ইউআরএল এবং হেডারগুলো ডিফল্ট আকারে সেট করাই থাকবে এবং এটাকে আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে নিতে পারি। সো const custom axios is equals to axios.create এবং অবজেক্টের ভেতরে আমরা ডিফল্ট জিনিসপাতিগুলো দিয়ে দিলাম এবং এখান থেকে আমি এটাকে এক্সপোর্টও করে দিতে পারি। সো এক্সপোর্ট const custom axios এবং আমি যদি postput.jsx এ আসি, এখানে আমি অলমোস্ট সকল জিনিসকে মুছে দিতে পারি। আমাদের ইউআরএল এর কোনো দরকার নাই, কারণ আমরা কাস্টম ইনস্ট্যান্সে আমাদের ইউআরএলটা অলরেডি ডিফল্ট ওয়েতে সেট করে রাখছি। আমাদের দরকার হচ্ছে সেটাকে ইম্পোর্ট করে নেওয়া। সো আমি এখানে ইম্পোর্ট করে নিব আমাদের কাস্টম ইনস্ট্যান্সটাকে। সো কাস্টম অ্যাক্সিওস ইম্পোর্ট করে নিলাম এবং এখন আমি যে এখানে axios.putটাকে ব্যবহার করতেছি, এইটার বদলে আমি কাস্টম axios.putকে ব্যবহার করতে পারি। সো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দেব, কাস্টম axios.put মেথডটাকে এখানে ব্যবহার করব এবং পুট মেথডের ভেতরে আমরা যে পোস্টটাকে এডিট করতে চাই সেটার লিঙ্কটা দিতে হবে। সো সেটা অবশ্যই ডাইনামিক হইতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের আর ডাইনামিক করার কোনো দরকার নাই, কারণ ইউআরএল যেহেতু সেট অবস্থাতে আছে, আমি ডাইরেক্টলি এখানে /87 কে দিয়ে দিতে পারি এবং এটা অটোমেটিক্যালি আমাদের ইউআরএলটার পর একটা স্ল্যাশ দিয়ে 87 কে বসায় দিবে এন্ড আমি এডিট করব। সো এডিটের জন্য আমাকে ডাটাটা পাঠাইতে হবে। আমি টাইটেলটাকে এডিট করতে চাই। সো টাইটেল কোলন দিয়ে দিস ইজ দ্য টাইটেল সেট বাই কাস্টম axios এন্ড এতটুকু হয়ে যাওয়ার পর আমার মনে হয় প্রয়োজনীয় সকল কিছু সেট হয়ে গেছে। আমি হেডারটাকেও ডিফল্ট ওয়েতে সেট করে দিছি। আমি একটু ব্রাউজারে আসবো, রিলোড করব, সাবমিট বাটনে প্রেস করব, দেখবো এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটা হইতেছে। দিস টাইটেল ইজ সেট বাই কাস্টম axios, এই লেখাটাও এখানে চলে আসছে। আমি যদি ক্লিক করি এবং হেডারে যাই তাহলে এখানে দেখতে পারবো মাই কাস্টম হেডার লেখাটাও এখানে আছে এবং খুব সুন্দরভাবে আমরা মাল্টিপল এপিআইস এর জন্য কাস্টম
ইনস্ট্যান্সকে তৈরি করতে পারি, যেটা আমাদের কাজগুলোকে খুবই ইজি করে দিবে। এবং হ্যাঁ, আপনি যে শুধুমাত্র পুট মেথডকে ব্যবহার করতে পারবেন এরকম না, আপনি পোস্ট, গেট, ডিলিট 4টা মেথডই ব্যবহার করতে পারবেন এবং এতে করে আপনার এই রিকোয়েস্ট হ্যান্ডেলিংটা অনেক ইজি হয়ে যাবে। সো আশা করি আমি আপনাদেরকে গ্লোবাল ডিফল্ট এবং কাস্টম ইনস্ট্যান্স কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা ভালোভাবে বুঝাইতে পারছি, এবং আমি ট্রাই করছি এই অ্যাক্সিওস সেকশনটাতে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেওয়ার। অ্যাক্সিওস ইজ অলরেডি এ প্রিটি ইজি লাইব্রেরি। এটার ভেতরে যে এত বেশি ফাংশনালিটি দিছে ওগুলোরও অনেক সময় দরকার পড়ে না, কারণ যারা ফেচ এপিআই ব্যবহার করছে তারা জানে পেইনটা কোন লেভেলের হইতে পারে, এবং অ্যাক্সিওস ওই সকল পেইনগুলোকে অটোমেটিক্যালি নিয়ে নেয় আগে থেকেই। তারপর ওরা আরো ভাবলো যে আরো কেমনে ছোট করা যায়, তারপর কাস্টম ইনস্ট্যান্সেস তৈরি করার জন্য ওরা একটা মেথডকে দিয়ে দিল যেখানে আমরা আমাদের অলমোস্ট সকল ডিফল্ট জিনিসগুলোকে সেট করে দিতে পারি এবং বাকি জিনিস অ্যাক্সিওসই হ্যান্ডেল করে নিতে পারে। এবং আশা করি আপনারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আমরা খুবই ক্লোজ আছি এই সিরিজের এন্ডিং এর দিকে। তারপর ফাইনালি ভাই একটু পাইথন করতে পারুম, জ্যাঙ্গো সিরিজটা স্টার্ট করতে হবে। সো পরের ভিডিওতে কথা হবে।